বঙ্গের নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় আলোচিত বিষয় এখন ভোটার লিস্ট। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে লাখ লাখ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আবার অন্যদিকে হাজার হাজার ভুয়ো ভোটার যুক্ত করা হচ্ছে। ফর্ম 6 নিয়ে বড় বিতর্ক চলছে। তাই ইভিএম নয়, ভোটার তালিকায় নাকি কারচুপির জায়গা, এই ন্যারেটিভ এখন শাসক শিবিরে খুব শক্তিশালী। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে যে রাজ্যে ভয় দেখানো ও হিংসা চলছে। নির্বাচন কমিশনও বলছে বুথের বাইরে ভোটারদের ভয় দেখানো হলে রিপোল পর্যন্ত হতে পারে। তাই বলা চলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা এই প্রশ্ন এখন বিরাট বড় এক ইস্যু পশ্চিমবঙ্গে। বিজেপি বারবার ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ ইস্যু তুলছে, আর তৃণমূল বলছে বাইরে থেকে লোক এনে ভোটার বানানো হচ্ছে। সিএএ, নাগরিকত্ব, ধর্মীয় মেরুকরণ এসব বড় ফ্যাক্টর। তাই বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচন অনেকটাই আইডেন্টিটি পলিটিক্স বনাম রিজিয়নাল আইডেন্টিটির লড়াই। নেতাদের ব্যক্তিগত আক্রমণ, মন্তব্য, পাল্টা মন্তব্য সব মিলে উত্তপ্ত বঙ্গ নির্বাচনের ময়দান। তবে মানুষ জানতে চাইছে, বঙ্গ রাজনীতি কি ইস্যু হারিয়ে ফেলেছে? কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এসব প্রশ্ন কি ইচ্ছাকৃতভাবে চাপা পড়ে যাচ্ছে? কে ভেতরের কে বাইরের এই বিতর্কে? তবে আসল প্রশ্ন হচ্ছে বাংলা এবার কার এবং 2026-এর জয় পরাজয়ের ফ্যাক্টর কি হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বঙ্গে কার পালে হাওয়া বেশি এবং 2026 সালের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি জুড়ে গেছেন 3 জন বিশিষ্ট সাংবাদিক এবং একজন বিশিষ্ট আইনজীবী। রয়েছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য, সাংবাদিক অঞ্জন শুকল, সাংবাদিক তন্ময় ভট্টাচার্য এবং বিশিষ্ট আইনজীবী সৈয়দ চন্দন হোসেন। আপনাদের চারজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ত্রিদীপবাবু, প্রথমে আপনার কাছে আসি। আজ এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে জয় পরাজয়ের চিত্র কোন কোন ফ্যাক্টর নির্ধারণ করবে বলে আপনারা দেখছেন বা মনে করছেন? দুটো জিনিস পরিষ্কার বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2011 সালের এজেন্ডা হিসেবে কাজ বেকারের কাজ হবে কিনা, রাজ্যে কারখানা হবে কিনা, এইগুলো ছিল এজেন্ডা। কত বেকারকে কাজ দেওয়া যাবে, কত কি পরিমাণ শিল্প আসছে, এটা ছিল এজেন্ডা। আর আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 2026 সালে মূল এজেন্ডা হিসেবে সামনে আসছে প্রধান বিরোধী দল বিজেপি যে এজেন্ডাকে তুলে ধরছে সেটা হচ্ছে 1, হিন্দু মুসলিম বিতর্ক, 2, রাজ্যে অনুপ্রবেশ, রোহিঙ্গা, বাংলাদেশি, 3, রাজ্য সরকারের গত 15 বছরের দুর্নীতি। আচ্ছা, তো সাধারণ মানুষের যে বেসিক এজেন্ডা গুলো থাকার কথা, সেই বেসিক এজেন্ডা গুলো এবারের নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দলের মুখে নেই। রাজ্যের শাসক দল কি বলছেন? রাজ্যের শাসক দলের মুখে এসআইআর, নির্বাচনে কারচুপি, নির্বাচন কমিশনকে প্রতিদিন নতুন নতুন নামকরণ করা এবং তাকে হুমকি দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একেবারে ব্লক স্তরের যে চুনোপুটি নেতা, তিনিও একই ভাষায় গালাগালি করছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত বড় অভিযোগ শাসক দলের পক্ষ থেকে এর আগে কখনো পশ্চিমবঙ্গ দেখেনি। শেষবার যখন সেশনের সময় ছিল তখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী একবার ভীষণ রেগে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন মেগালোম্যানিয়াক। তারপরে তিনি আর কোনো কথা বলেননি। প্রশ্নটা হচ্ছে তখন এজেন্ডা ছিল যে সচিত্র পরিচয়পত্র করা যাবে কি যাবে না, এবং সেটা করতে গেলে কিভাবে করতে হবে। সেই পরিচিতি পত্রের যে কাজকর্ম, সেই কাজকর্ম শুরু হচ্ছে এবং সেই পরিচিতি পত্র ছাড়া ভোট হবে না, এরকম একটা বক্তব্য রাখা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে জ্যোতি বসু বলেছিলেন মেগালোম্যানিয়া। এরপরে আজকে যে ভাষায় নির্বাচন কমিশনারকে
এবং পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে তাকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, যেভাবে তার দপ্তর থেকে সহ সচিবদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্য সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এর আগের যে যুদ্ধটা ছিল সেটা ছিল ওকে, আমি ত্রিদীপ বাবু আমি বিস্তারিত আলোচনায় আসবো। আপনি যেটা বলছেন সেইটা এসআইআর কে কেন্দ্র করে আমি অন্যরা অপেক্ষা করছে। প্রথমে একটু জেনে নেব অল্প করে কোন কোন ফ্যাক্টর গুলো নির্ধারণ করবে বলে মনে করছেন। আপনি বলছেন কোনো এজেন্ডা এই মুহূর্তে বিরোধীদের মুখে নেই, বেসিক কোনো এজেন্ডা বিরোধীদের মুখে নেই, তাহলে কোন কোন ফ্যাক্টর কাজ করবে? এসআইআর একটা কাজ হবে, ফ্যাক্টর হবে। এসআইআর যেমন ফ্যাক্টর হবে, তেমন মতুয়া ভোট ব্যাংক ভাগ হওয়া ফ্যাক্টর হবে, ওকে, মুসলিম ভোট ব্যাংক বা ভাগ হওয়া ফ্যাক্টর হবে, এরকম আরো অনেক কিছু ভাগ হবে। ওকে, কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের হাতে কি থাকবে? সেই পেন্সিল ছাড়া আর কিছু না। ওকে, আমি আসবো আপনার কাছে। আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফ্যাক্টর যাই হোক জয় পরাজয়ের, সাধারণ মানুষের কাছে কি থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অঞ্জন বাবুর কাছে যাব। অঞ্জন বাবু, আপনার কি মনে হয় খুব ছোট্ট করে, যে প্রথমে এই যে পশ্চিমবঙ্গ নির্বাচনে এবারে জয় পরাজয়ের ফ্যাক্টর কি হবে? দেখুন, প্রথমে আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, এখানে কোনো একমাত্র একটাই ইস্যু এসআইআর। আচ্ছা, আমরা বিগত নির্বাচনের মধ্যে দেখতে পেয়েছি যে দ্বিমুখী বা ত্রিমুখী লড়াই। এবার কিন্তু সেটা, এবার কোনো জায়গায় চতুর্থমুখী, কোনো জায়গায় পঞ্চমুখী লড়াই হবে। সেই লড়াইগুলো যে জমতে উঠেছে পশ্চিমবঙ্গে, এটা বোঝা যাচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন এসআইআর নিয়ে নির্বাচন বুঝছেন, অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবার ভোট, অর্থাৎ স্বচ্ছভাবে ভোট। ওই জন্য প্রত্যেক জায়গায় ডিএম বলেন, এসপি বলেন, বিভিন্ন জায়গায় কিছু সরাতে শুরু করেছে। এইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার নিজের ঘরে হাতের যে সমস্ত লোকগুলো রয়েছে সরিয়ে কিন্তু তার বিপদটা ডেকে নিয়ে আসছে। এই জন্যই এই এসআইআরটাকে সামনে রেখে বন্দ্যোপাধ্যায় কিন্তু বাজার গরম করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীরা কিন্তু এই এসআইআর যে সফল এবং কিভাবে ভোট ভাগাভাগি করা যায় সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এখন দেখা কে কতটা ভোট কাটতে পারে তার উপরেই কিন্তু নির্ভর করবে সামনের বিধানসভায় জয় করা যায়। ওকে, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, যে কার ভোট কে কাটবে বা ভোট কাটাকাটির এই খেলায় কার ফায়দা হবে কার লস হবে। ওকে, আসবো আপনার কাছে। তন্ময় বাবুর কাছে যাই এই মুহূর্তে। আর আমাদের আজকের আরো একজন অতিথি রয়েছেন, সৈয়দ চন্দন হোসেন। চন্দন বাবুর কাছে পরে যাব। তন্ময় বাবু, আপনার কি মনে হয় ফ্যাক্টর কি কি এবার? দেখুন, ত্রিদীপ বাবু এবং আরেকজন যেটা বললেন বিষয়টা, দেখুন একটা বিষয় তো আপনাকে মানতেই হবে, ধর্মের মেরুকরণের রাজনীতি এটা একটা বড় প্রাসঙ্গিক আলোচনা। আজকে আমি শুভেন্দু অধিকারী বলার পর জানতে পারলাম আমি হিন্দু এবং আমি খাত্রেমে আছি, হিন্দু খাত্রেমে আছি। এই যে ধর্মের বিভাজনটা এবং মানুষের খাদ্য সংস্কৃতির যে বিভাজনটা বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে বিজেপি সরকারে এলে মাছ মাংস, দেখুন খুব সূক্ষ্ম মনে এটা ঢুকিয়ে দেওয়া এই যে বিভাজনের রাজনীতি, এটা কিন্তু খুব প্রাসঙ্গিক। বাদ বাকি যেমন এসআইআর রয়েছে, তারপর নির্বাচন কমিশনের প্রতি যে তোপ দাগাদাগি চলছে শাসক দলের পক্ষ থেকে বা শাসক দল বিরোধীদের পক্ষ থেকে যা তোষণের কথা বলছেন এসআইআর নিয়ে, সবটাই একটা যেমন প্রাসঙ্গিক। পাশাপাশি ধর্মের মেরুকরণের রাজনীতি নিয়ে অনেক নেতাদের দেখলাম তারা নতুন দল গঠন করলেন। কেউ বলছেন তারা বিজেপির বি টিম, বিজেপির এ টিম। সব থেকে যেটা সুবিধে হলো, আমি নাম করবো না, কিছু নেতা আছেন যারা ধর্মের মেরুকরণের উপরে তাদের নিজস্ব ন্যারেটিভ সেট করার জন্য কিছু অর্থবল মানুষের সাহায্য নিয়ে নিজস্ব ন্যারেটিভ পশ্চিমবাংলায় খাড়া করার চেষ্টা করলো। কিন্তু পাশাপাশি এটা দেখলো না যে আজকে বাংলার দীর্ঘ ইতিহাস, রাজনৈতিক ইতিহাস কখনো ধর্মের মেরুকরণের কথা বলেনি। আমরা দেখেছি কসমোপলিটন একটা কি বলবো সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্কে পশ্চিমবাংলা এর আগে ভোট হয়েছে এবং নির্বাচন তো কি বলবো, আজকে 2026-এর নির্বাচন হাই ভোল্টেজ বলতে ধর্মের মেরুকরণ হিন্দু খাত্রেমে হয়। আর যেটা মানুষকে বোঝানো হচ্ছে না বা মানুষ বুঝলেও বুঝতে পারছে না, গণতন্ত্র খাত্রেমে হ্যাঁ, স্বাস্থ্য খাত্রেমে হ্যাঁ
ঠিক আছে, আগামী প্রজন্ম খাত্রে মে হয়, এই যে খাত্রের কথাটাকে যে ডিভাইড করে ধর্মের মেরুকরণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাও একটা ন্যারেটিভ। এটুকুই বলবো। ওকে, তন্ময়বাবু, আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এই মুহূর্তে। আমরা চন্দনবাবুর কাছে যাব। চন্দনবাবু, আপনার একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, ছোট্ট করে জানতে চাইবো আপনি কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন, কি ফ্যাক্টর কাজ করবে এবার জয় পরাজয়? আমি মূলত একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ত্রিদীপ বাবু শুরু করেছিলেন, জায়গাটা খুব সুন্দর, উনি তো সাংবাদিক, তাই তথ্য দিয়েই বলছিলেন, বিষয়গুলো খুবই সুন্দরভাবে বলছিলেন যে এই যে লড়াইটা দেখাচ্ছে না, এটা আমরা হাইকোর্টে আছি, তো আমরা আইনের অভ্যেস করি, আমরা ল প্র্যাকটিস করি, তো আমরা মানুষের সাথে সরাসরি যোগাযোগ করি, মানুষ এসে তাদের সমস্যা আমাদের সরাসরি বলেন এবং ভেতরের সমস্যা বলেন। তারা এরকম না যে বাইরে থেকে সাজিয়ে গুছিয়ে কিছু বলে দিচ্ছেন, তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে আসে। এই যে খতরে মে হ্যাঁ কথাটা উঠলো না, সবচেয়ে বড় ডেঞ্জার হচ্ছে আমাদের সংবিধানের। এই কথাটা যাতে আপনার মাথায় না ঢোকে, আমি বলছি যে সাধারণ মানুষ যাতে সহজে না বুঝে নিতে পারে, সেই কারণে এই যে এত লড়াই, একে গালাগালি ওকে গালাগালি, হ্যাঁ, কে কবে কাকে কি বলেছিল, আজ আমি কাকে কি বললাম, আজকের রাজনীতি, পুরোটাই আসলে হচ্ছে এই সংবিধানকে অ্যাভয়েড করে, বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলা এই যে রাজনৈতিক দলগুলো, এদের কাজ করার পদ্ধতি এটাই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলায়। এটা এই মুহূর্তে শুরু হয়েছে এমনটা নয়, শুরুটা 2011-র পর থেকেই হয়ে গেছিল। আজকে বেশ অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যেটা বিষয়, যে ওই যে হাতে রইলো পেন্সিল বলতে না, এটা খুব সত্যি কথা, হাতে পেন্সিলটাও থাকবে না, হাতে শুধু প্রাণটুকু থাকবে কিনা সেটুকু নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। আজকে কোন নেতা এসে বলে দেবেন আমি ডেঞ্জার কন্ডিশনে আছি কিনা, আমি কতটা ভালো আছি খারাপ আছি এটা আমি বুঝবো না, কোনো একজন রাজনৈতিক দলের নেতা এসে বলে দেবেন আমি ভালো আছি কি খারাপ আছি, এবং আমাকে সেই হ্যাঁতে হ্যাঁ নাতে না বলতে হবে। এই জায়গাটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে, এই কথাটাকে খেয়াল করুন আপনারা। না ঠিক, আরেকটা জিনিস, মানে আমি সাধারণ মানুষকে, এখানে কিন্তু মানে আমার প্রশ্নটার জবাবটা আপনার কাছে পেলাম না। মানে আপনি কি ভাবছেন, আপনি যে কথাগুলো বলছেন সেটা অন্য একটা প্রাসঙ্গিক অবশ্যই, কিন্তু মানে নির্বাচনে ফ্যাক্টর কি হবে, কোন কোন বিষয়গুলো জয় পরাজয়ের ফ্যাক্টর হবে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, এই যে সমগ্র বিষয় যেটা আমি যেটা ওভারঅল বললাম, যে সংবিধানের ওপর আক্রমণ, জনগণের ওপর একেবারে মানে তার ব্যক্তিগত স্তরে গিয়ে যে আক্রমণটা হচ্ছে, এই আক্রমণের একটা প্রতিফলন আমরা এবারের ভোটে কিন্তু পাবো। এবার আরেকটা কথা আছে, একটা জিনিস আপনারাও লক্ষ্য করে থাকবেন, আপনারা সাংবাদিক, অনেক অভিজ্ঞ লোক, অনেক কাজ করেছেন ভোট নিয়ে, এই দুবারে ভোট হওয়া এটা পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন আমি দেখিনি। মানে আমি ভোট দিচ্ছি হয়ে গেল প্রায় 25 বছর, তো এরকম জিনিস আগে দেখিনি। এখন বিষয় হচ্ছে যেটা, যে কেন এটা ঠিক করা হলো, আমরা আইনজীবী হিসাবে বোঝার চেষ্টা করি। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, দেখুন, একদিকে বিজেপি আছে আর একদিকে তৃণমূল আছে, যারা কিনা বেশ স্ট্রং বলে দাবি করছে। এরা দুজনেই কিন্তু পাবলিকের সামনে একটা মক ফাইট চালিয়ে যাচ্ছে, মানে সিউডো পলিটিক্স এর একটা রাজনীতি, মূল রাজনীতি থেকে সরিয়ে অন্য একটা রাজনৈতিক খসড়া এরা তৈরি করে নিয়ে একটা ড্রামা চালিয়ে যাচ্ছে, নাটক চলছে প্রত্যেক দিন, যেটা আপনারা পশ্চিমবঙ্গের টেলিভিশন গুলোতে দেখছেন বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমি বিস্তারিত আলোচনায় আসবো। আপনি যেটা বলছেন চন্দনবাবু, আপনি যেটা বলছেন যে এই যে নাটক চলছে, বা এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ, সংঘাত, বিভিন্ন মন্তব্য, পাল্টা মন্তব্য, এগুলো আপনি বলছেন নাটক। এই নাটক কেন করা হচ্ছে এবং এরপরে এটা কতটা প্রভাব ফেলবে, এটা বলতে চাইছি। হ্যাঁ, এটা কতটা প্রভাব ফেলবে সেটাও বোঝার চেষ্টা করবো। সেটাও বোঝার চেষ্টা করবো। এটাই বলতে চাইছি।
হ্যাঁ বলুন বলুন, আপনি সেরে নিন, বলুন। হ্যাঁ, এইটুকুই বলতে চাই যে দেখুন, মানে একটু ইলাবোরেট হয়ে যাচ্ছে যে যদি বিজেপি কে আপনি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বুথ ওপেন ছেড়ে দেন, যে যত খুশি ছাপ্পা ভোট দিয়ে দেন, যারা গিয়ে সেই ছাপ্পা ভোটটা দিয়ে নিজেদের জেতাতে পারে। অথচ তৃণমূলে কিন্তু সেই লোক আছে, সেই সংখ্যক লোক আছে। এবার তাহলে কেন দুই দফায় ভোটটা হলো? তাহলে তৃণমূলকে ওয়াক ওভার দেওয়ার চেষ্টা। উল্টো দিক থেকে এই এসআইআর, এটা সেটা, এই যে প্রসেস গুলো দেখানো হচ্ছে, এতে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা ভীষণ উদ্দীপিত হচ্ছে। এই উদ্দীপনা একদিক থেকে চলতে থাকবে, আর একদিক থেকে ভোটে জেতাটা আরএসএস এর দুর্গা দিদিমণির জারি থাকবে। এটাই মূল নাটক। এই নাটকটাই চলছে পশ্চিমবঙ্গে। আপনি চন্দনবাবু এসআইআর কে নাটক বললেন। ত্রিদীপবাবু আপনার কাছে যাব এখন। নির্বাচন কমিশনের এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ এসআইআর এর এই যে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং আরো বহু বিচারাধীন থাকা, নির্বাচনের ফলাফলে কতটা ফ্যাক্টর হবে বলে আপনি মনে করেন ত্রিদীপবাবু? যে রাজ্যে কয়েক দশক ধরে ভুয়ো ভোটার ও মানে এই যে ভোট ব্যাংক বিতর্ক মানে বিদ্ধ, সেখানে তালিকায় এই আমূল পরিবর্তন কি শেষ মুহূর্তে মানে নির্বাচনী ফলাফলকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে? কি মনে করছেন? হ্যাঁ ত্রিদীপ বাবু আপনার কাছে যাচ্ছি। আমাকে না না আমাকে চন্দন বাবু নয়, আমি ত্রিদীপ বাবুর কাছে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন ত্রিদীপ বাবু, বলুন। ত্রিদীপ বাবু বলুন, আপনি শুনতে পাচ্ছেন ত্রিদীপ বাবু? ত্রিদীপ দার কানেকশনটা বোধহয় কেটে গেছে। ত্রিদীপ বাবু শুনতে পাচ্ছে না মনে হচ্ছে, তাই শুনতে পাচ্ছেন না ত্রিদীপ বাবু। ওকে, আমি 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 তন্ময় বাবুর কাছে যাব। তন্ময় বাবু শুনতে পাচ্ছেন আপনি? একদম একদম হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলুন ত্রিদীপ বাবু শুনতে পাচ্ছেন না, বলুন। তাহলে আপনার কি মনে হয় এই যে আমাকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ তন্ময় বাবু আপনাকে। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি যে রাজ্যে কয়েক দশক ধরে এই যে ভুয়ো ভোটার এবং এই যে ভোট ব্যাংক বিতর্ক চলছে, সেখানে তালিকার এই আমূল পরিবর্তন মানে ভোটার তালিকার এই আমূল পরিবর্তন, প্রায় 60 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং আরো বহু ভোটারদের নাম বিবেচনাধীন থাকা, এখন শেষ মুহূর্তে এই নির্বাচনী ফলাফলকে কি মানে জাস্ট ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন আপনারা? আচ্ছা আপনারা একটা কথা ভেবে দেখুন। আচ্ছা চন্দন বাবু এখানে আইনজীবী আছে, আমি একটা প্রশ্ন খালি করতে চাই। দেখুন আমরা সর্বদলীয় বৈঠক দেখেছি এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল কোন বৈধ নাম যাতে বাদ না যায় এবং এসআইআর সম্পূর্ণ হওয়ার পরে নির্বাচন হবে। আমার প্রশ্ন একটাই, নির্বাচন কি হবে? ধরুন আমি একজন সাধারণ মানুষ, আমি ভোটে দাঁড়াতে চাই কিন্তু আমার নামটা বিচারাধীন, কোর্টে মামলা করলাম, সেক্ষেত্রে কি নির্বাচন পেছাতে পারে? সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো চলবে। হ্যাঁ এই সম্ভাবনাটা আছে। এই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যে এজেন্ডাটাকে খাড়া করার চেষ্টা করছে, সেটা আগামী দিনে সত্যি হবে না তো? তাহলে আজকের যে কার্যকরিতা কথা বলার, সেটা কিন্তু আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে একটা থ্রেট হয়ে দাঁড়াবে, এটা আমি আশঙ্কা করছি। আর পাশাপাশি আপনি দেখুন এফআইআর রাজনৈতিক হাতিয়ার যে ব্যবহার করে বলছি, একটা তো চালিকা শক্তি থাকে, আপনাদের দেহ আছে আপনার চালিকা শক্তি। এখন ভারতীয় জনতা পার্টি বলছে না এসআইআর একটা সাধারণ পলিসি, এটা মানুষের রোহিঙ্গা ঘুষবেটিয়া, ঠিক আছে কিছু টার্মোলজি আছে যারা ভারতীয় জনতা পার্টি ইউজ করছে। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, যারা বৈধ ভোটার তাদেরও কিন্তু নাম বাদ গেছে। এই যে স্পর্শকাতর বিষয়গুলো, আজকে যদি নির্বাচনই না হয় তাহলে গণতন্ত্রের কথা তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি কি করে বলছে? আজকে এই বিষয়গুলো কিন্তু নজরআন্দাজ করলে চলবে না। আরো ভালো ব্যাখ্যা ত্রিদীপ বাবু এবং আইনজীবী এবং আরো সাংবাদিক যারা আছেন বলতে পারবেন। আমি কিন্তু পশ্চিমবঙ্গের একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলতে পারি 23 এবং 29 তারিখ আদৌ নির্বাচনটা হবে কিনা। ওকে তন্ময়বাবু, আমি আসবো আপনার কাছে আরেকবার। ত্রিদীপ বাবু শুনতে পাচ্ছেন আপনি এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ত্রিদীপ বাবু, এই যে পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 8% এই মুহূর্তে তালিকার বাইরে বা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যেখানে মানে 1 থেকে 2% ভোটের সুইং সরকার বদলে দিতে পারে, সেখানে এই 8% হেরফের
পুরো নির্বাচনী মানে ম্যাপকেই তো ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে কি মানে এই নির্বাচন কি মানে হ্যাঁ বলুন। এর আগের দিন যে যখন আমরা এই আলোচনায় ছিলাম তখন আমি একটা হিসেব দিয়েছিলাম, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে সুতি পর্যন্ত সেখানে একের পর এক বিধানসভায় বিজেপির হারের যে অঙ্ক, তৃণমূলের থেকে যে বিজেপির হারের অঙ্ক, সেই হারের অঙ্কে দেখা যাচ্ছে যে পরিমাণ ভোট সংখ্যা ওই নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রে সেই পরিমাণ বা তার থেকে কিছু বেশি ভোটার সন্দেহজনক বা বাদ যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত? তো এসআইআর একটা বড় ইস্যু, কিন্তু এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে রাজ্যে একজন বৈধ ভোটারও যাতে ভোট না দিয়ে বেরিয়ে আসতে পারেন। প্রত্যেক বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার আছে, সেই ভোটারের রাজ্যে প্রার্থী হওয়ার অধিকার আছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলে দেখা গেছে, বিশেষ করে কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোনোর পর দেখা গেছে কংগ্রেসের কয়েকজন প্রার্থী তাদের নামটাই নাকি ওখান থেকে বাদ চলে যাচ্ছে। তাকে সে যখন নির্বাচন কমিশনের কাছে গেছে, নির্বাচন কমিশন বলছে এটা আমার দেখবার বিষয় নয়, আদালতে যান। এবার যদি আদালতে যায়, আদালতে গিয়ে যদি ইনজাংশন নিয়ে আসে, তাহলে কি নির্বাচনটা হবে? প্রশ্নটা হচ্ছে এইখানটাতে, যে মানুষগুলো বাদ যাচ্ছে তারা কারা? তারা হচ্ছেন গরিব, একেবারে সমাজের নিচের স্তরে বাস করা যে মানুষ, প্রতিদিন খেটে খাওয়া মানুষ, সেই মানুষ বাদ যাচ্ছে। ত্রিদীপবাবু একটা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে করতে ইচ্ছে, ত্রিদীপবাবু এখানে ত্রিদীপবাবু একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। এই যে আমরা বৈধ অবৈধ বলছি, এই বৈধ ভোটার এবং অবৈধ ভোটার এই পার্থক্যটা কে ঠিক করছে বা কে ঠিক করবে? এখানেই তো প্রশ্ন, এই বৈধতাটা কে দেবে? এই বিষয়ে আমি একটু বলতে পারি? এমন কোন অস্ত্র নেই, হ্যাঁ প্লিজ, এমন কোন আইন নেই যে আইনে তিনি আমার নাগরিকত্বকে বৈধতা দিতে পারে। এই নাগরিকত্বকে বৈধতা দিতে পারে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। এবার স্বরাষ্ট্র মন্ত্রক যে কাজটা করতে পারছেন না, সেটা নির্বাচন কমিশনের পিছন থেকে দাঁড়িয়ে করবার চেষ্টা করছে। তাহলে এই এসআইআর না আসলে আমার নাগরিকত্বের প্রশ্ন, এটা নিয়ে হচ্ছে মূল প্রশ্ন। আইনজীবী আছেন, তিনি ভালো বলতে পারবেন। ওকে, না চন্দনবাবু কিছু বলছিলেন এই বিষয়ে। চন্দনবাবু ছোট্ট করে, চন্দনবাবু আপনি এই বিষয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, এটা একদমই, উনি যে প্রশ্নটা যে তুলেছেন এটা খুব পুরনো প্রশ্ন। প্রথম যখন এসআইআর শুরু হলো তখনই এই প্রশ্ন আমরা বলেছিলাম। এসআইআর কোন, প্রথম কথাই আপনাদের বলে রাখি, এসআইআর বলে কোন পদ্ধতি আইনে কোথাও রেফার করা নেই। এটা আমি বহুবার আমার ফেসবুক পেজে বলেছিলাম, আমি তন্ময় বাবুকে মেনশন করেছিলাম যে আপনারা এটা প্রচার করুন, মানুষকে জানান যে এরকম কোন পদ্ধতি আইনে নেই। ইন্টেন্সিভ রিভিশন করার একটা পদ্ধতি আইনে বলা আছে। এরপরেও সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এসআইআর আর আইআর এই দুটো শব্দের মধ্যে যে খুব ডিফারেন্স, খুব পার্থক্য আছে এমনটা নয়, তা সত্ত্বেও এসআইআর কে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে হ্যাঁ এটা করা যেতে পারে, কিন্তু একজনও বৈধ ভোটার যেন সেখান থেকে তালিকা থেকে বাদ না যায় সেটা অ্যাসিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা ত্রিদীপবাবু মেনশন করে দিলেন খুব সুন্দরভাবেই, আমি তার সাথে অ্যাডিশন করছি, শুধু গরিব মানুষ বাদ যাচ্ছে এটা লক্ষ্য করুন, তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এখনো ট্রাইব্যুনাল গুলো তৈরি হয়নি। ট্রাইব্যুনালে কে জজ থাকবেন তার নাম দেওয়া হয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনাল ফাংশন কাজ করা শুরু হয়নি। কারণ ট্রাইব্যুনাল বলে কাজ করতে গেলে যে জিনিসটা, সেই জিনিসটি পুরো সিস্টেমটা কাজ করতে গেলে প্রচুর কিছু তৈরি করতে হয়, তার কর্মপদ্ধতি ঠিক করতে হয়। কারণ একজন জজ সাহেব হঠাৎ করে রাস্তার ধারে টেবিল নিয়ে বসে যাবেন না যে আসুন আপনার কি প্রবলেম আমাকে এসে বলুন, এমনটা নয়। তার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে, সেই পদ্ধতিটা ঠিক করবে মোটামুটি সরকার, এবং মানে সেখানে লেজিসলেচারের একটা ভূমিকাও থাকবে, তার সাথে
এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা ভূমিকা থাকবে, সেইভাবে তৈরি হবে কিভাবে, মানে কনস্টিটিউশন অফ ট্রাইব্যুনাল সেইটা ঠিক হবে, তারপরে ওনারা কাজ করতে পারবেন। যতই ইচ্ছে থাকুক কাজ করার, যতক্ষণ না স্ট্যান্ডার্ড প্রসিডিওর স্পেসিফাইড হচ্ছে, নিশ্চিত ভাবে বলে দেওয়া হচ্ছে, ততক্ষণ ওনারা কাজ করতে পারবেন না। তাহলে আজকে হলো মার্চের শেষ তারিখ, সামনের 20 দিন বাদে 21 দিন বাদে যেখানে ইলেকশন নির্বাচন শুরু হয়ে যাচ্ছে, সেখানে আজকে আপনি আশা করছেন কি করে যে নির্বাচন 21 দিন বাদে হতে পারবে? কারণ 60 লক্ষ ভোটার সেখান থেকে বাতিল হয়ে আছে। সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে একজন ভোটারেরও বাদ যাওয়া আমরা মেনে নেব না, বলেছেন তো। তো এই একটা বিষয় গেল। আর নিচু তলার মানুষ, মানে শিক্ষাগত দিক থেকে, আর্থিক দিক থেকে নিচু তলায় থাকা মানুষগুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখবেন, এই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং একই সঙ্গে ওটা রিলেটেড, মানে একই সঙ্গে থাকে, যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকে তারা শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে থাকে। তো শিক্ষাগত দিক থেকে যে পিছিয়ে আছেন অর্থনৈতিক ভাবে, এদের সাথে যে আচরণগুলো হচ্ছে বা হবে, সেটাকে না আমরা সংবিধানের 23 নম্বর ধারায় যে ট্রাফিকিং এর কথা বলা আছে, যে মানুষ নিয়ে ব্যবসা করাটা বেআইনি, সেই জায়গাটাকে আবার বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। সংবিধানের ওপর হাত না ছুঁয়েই, মানে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটা ওনারা করে যাচ্ছেন, যে কথাটা ত্রিদীপ বাবু বললে। চন্দ্রবাবু, বুঝতে পেরেছি। অঞ্জনবাবু, এই যে ভোট, অঞ্জনবাবু, ভোট শুরু হওয়ার আগেই যদি লড়াই সরে যায় ব্যালট বক্স থেকে ভোটার তালিকায়, তবে বাংলা ঠিক মানে কোন নির্বাচনের দিকে এগোচ্ছে? যে তালিকা গণতন্ত্রের ভিত্তি, সেটাই যদি বিতর্কে জর্জরিত হয়, তাহলে ফলাফল ঘোষণার দিন মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? অঞ্জনবাবু, কি মনে করেন? দেখুন, এসআর নিয়ে যেটা কথা বলি, সেটা তো শুধু কিন্তু পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে না, অন্য রাজ্যগুলো তো হচ্ছে, সেখানে কিন্তু সমস্যা নাই। পশ্চিমবঙ্গে বড় সমস্যা হচ্ছে এই যে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বিভিন্ন কোর্টের বিচারপতিদের দিয়ে এই কাজটাকে ত্বরান্বিত করবার যে চেষ্টা করেছেন, আমার মনে হয় এই সবচাইতে খারাপ লক্ষণ হয়েছে। কারণ আমরা জানি বিচারপতিরা যেখানে বিচার করেন তারা পুঙ্খানুপুঙ্খানু দেখে তবেই কিন্তু বিচার করেন, এমনি কিন্তু বিচার করেন না। আর এটা কিন্তু অনেক দিন একটা বিচার প্রক্রিয়া মানে শেষ করতে দীর্ঘদিন আমরা দেখেছি। আর যে নির্বাচন কমিশনের নিজস্ব কিন্তু কোনো লোক নেই, সমস্ত রাজ্য যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু বিএলও করা হয় এবং তারাই কিন্তু এই কাজগুলো করে। এই কাজগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমরা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি যে কিছু বৈধ ভোটারকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং কিছু অবৈধ ভোটারদেরকে কিন্তু নাম তুলে দেওয়া হয়েছে। কারণ কি, এই যে দ্বন্দ্বটা বাঁধিয়ে রাখার জন্য। আপনাকে বলি যে নির্বাচন, এই যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার রয়েছে, এই এসআইআর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভিত কিন্তু নড়িয়ে দিতে পারে। কারণ একটা আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানে মিটিং গুলো করছেন, সেখানে কিন্তু এফেক্ট পড়ে গেছে। আর কিন্তু মমতার উপরেও কিন্তু বিশ্বাস রাখতে পারছে না জনগণ, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, কিন্তু সেই এসআইআরটা কিন্তু হয়ে গিয়েছে। যাদের বাদ হয়ে গিয়েছে, আপনি ধরে নেন 20% নামও কিন্তু উঠবে না, এটা আপনাকে আমি বলছি। আর এটাও আপনাকে বলছি, ভোট কিন্তু ওই তারিখেই হবে, 23 তারিখ এবং 29 তারিখ হবে। যারা বৈধ ভোটার থাকলেও তাদের নাম বাদ যাবে, যারা অবৈধ ভোটার থাকবে তাদেরও নাম বাদ যাবে। কারণ সুপ্রিম কোর্ট কখনো বলেনি, নির্বাচন কমিশনকে বলেনি সম্পূর্ণ মানে তৈরি না হবে, এসআইআর মানে শেষ না করা পর্যন্ত কিন্তু ভোট করা যাবে না, এটা কিন্তু বলেনি। যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু বুঝতে পেরেছেন, তার পায়ের তলা দিয়ে মাটি সরতে শুরু করেছে। এই জন্যই উনি এখন নির্বাচন কমিশনকে বিভিন্ন ভাবে
মানে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, ইসিও দপ্তরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি আজকে সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা হলো, একটা বিএলও সে কিনা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তিনি আন্দোলন করতে যাচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো, 6 নম্বর 7 নম্বর ফর্ম কেন জমা দিতে দেবে? প্রত্যেকটা লোকের অধিকার আছে, তারা জমা দিতে পারে, কিন্তু এই সরকারের কর্মচারীরা জমা দিচ্ছে না। তাহলে এই এসআইআরটা ত্বরান্বিত কারা বাধা সৃষ্টি করছে? বর্তমান সরকার বাধা সৃষ্টি করছে। যদি সম্পূর্ণভাবে এসআইআর হতো, 1,20-30 লক্ষ নাম এমনিই বাদ যেত। ওকে অঞ্জনবাবু আমরা বুঝতে পেরেছি। আসলে এখন এসআইআর প্রক্রিয়া চলাকালীনই কি পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হবে, নাকি নির্বাচনের আগে, নির্বাচন শুরু হওয়ার আগে, 23 তারিখ নির্বাচন শুরু হওয়ার আগে এসআইআর প্রক্রিয়া শেষ হবে? সেই দিকে একটা নজর কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মানুষের নয়, গোটা দেশের রাজনৈতিকভাবে সচেতন মহলের কিন্তু রয়েছে। আমরা একটু অন্য প্রসঙ্গ, আপনাদের চারজনকে একসঙ্গে যখন পেয়েছি আজ, একটু অন্য প্রসঙ্গ দেখার চেষ্টা করব। তন্ময়বাবু, আপনার কাছে যাই প্রথমে। টানা 15 বছর শাসন, স্বাভাবিকভাবেই নিশ্চয়ই মানে একটা পাহাড় প্রমাণ প্রতিষ্ঠান বিরোধী মানে হওয়া বা অ্যান্টি ইনকামবেসি যাকে বলি আমরা, জমেছে। এখন আরজি কর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় দুর্নীতির অভিযোগ, এসবের বিপরীতে তৃণমূলের প্রধান রক্ষা কবচ কি কেবলই ওই লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী? মহিলারা যারা গত নির্বাচনে মমতার জয়ের প্রধান কারিগর ছিলেন বলে বলা হয়, তারা কি এবার সুরক্ষার প্রশ্নে নিজেদের অবস্থান বদলাবেন, নাকি সরকারি প্রকল্পের সুবিধা মানে তাদের আনুগত্য ধরে রাখবে? দেখুন, প্রথমে একটা কথা বলি, আমি এর আগেও অনেকগুলো টকশোতে বলেছিলাম দুটো জিনিস। এই যে আজকে বর্তমান সরকারের টার্গেটেড অডিয়েন্স কারা? অল আর লুম্পেন্স। কিছু মনে করবেন না, যারা পিছিয়ে পড়া মানুষ। এই যে আপনি বিচার ব্যবস্থার কথা বললেন, আপনি এই যে বিভিন্ন ইস্যুগুলো বললেন, লুম্পেনদের কি এত ভাবার সময় আছে? তারা পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে। আজকে ধরুন আমি স্কোয়ার ফিটে 5 টাকা করে কাঠমানি খাই, এটা যদি অন্য কোন পশ্চিমবঙ্গে হয়, তাহলে সেই সরকারকে আমরা কুক্ষিগত করতে যে সময় লাগবে, সেই সময়টা বর্তমান যে সরকার তাদের প্রতি বেশি বেনিফিশিয়ারি হবে বলে, যেটা লুম্পেনদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাকে কেন্দ্রীভূত করে আজকের যে সরকার তাদের প্রায়োরিটি বেসে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা খুব ভয়ের দিক। আর পাশাপাশি বললেন জাস্টিস। দেখুন, জাস্টিস তো আছে, তার প্রতি আমি শ্রদ্ধা রাখি, আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু দেখতে হবে এর পেছনের মানুষগুলো কারা। আজকে দেখুন, অভয়ার মা যদি প্রার্থী হতে পারেন শুধু জাস্টিস দেওয়ার জন্য, তাহলে এরকম অনেক প্রাতিষ্ঠানিক বিরোধিতা এবং প্রাতিষ্ঠানিক অন্যায় হয়েছে, তাহলে তারাও কিন্তু প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন। আমরা দেখেছিলাম মাননীয় অমিত শাহের সাথে তিনি দেখা করতে চেয়েছিলেন, সে দেখা হয়নি। দেখাটা কখন হলো? প্রার্থী হওয়ার সময়। তাহলে এইসব বিষয়গুলোকে বিবেচনা করার জন্য শিক্ষার যে আলো দরকার, যেটা চন্দনবাবু একটু আগে বললেন, আর্থিকভাবে যারা পিছিয়ে যায় তারা শিক্ষা থেকেও পিছিয়ে যায়। যার শিক্ষা দিয়ে যারা মেজারমেন্ট করবে, সে মানুষ কি তৃণমূল সরকারের সমর্থক? এটাও ভেবে দেখা দরকার। পাশাপাশি আজকের দিনে যে প্রাতিষ্ঠানিক বিরোধিতা করছে, যে বিরোধী কথা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, তারা কি করছে? তারা ধর্মের নামে মেরুকরণ করছে। তারা কেউ বলছে হিন্দু খাচ্ছে হয়, যেটা আমি প্রথমেই বললাম। দেখুন, বহুবিধ সমস্যা আছে যেটা পশ্চিমবঙ্গের 15 সালে টোটাল 2011 সালে 15 বছর অ্যান্টি ইনকামবেন্স তৈরি করতে পারে। শুধু প্রাতিষ্ঠানিক বিরোধিতা, মমতার বিরোধিতা, এটা শুধু বিরোধিতা নয়। হিন্দু খাট্রে হ্যাঁ না, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি চুরি, শিক্ষিত বেকার, ঠিক আছে, তাদের বৈধ অবৈধ এতগুলো ইস্যু রয়েছে। এই ইস্যুগুলোকে একদম টোটাল আলাদাভাবে সরিয়ে দিয়ে যেসব ইস্যুগুলোকে সামনে রেখে নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছে, আমার মনে হয় না সেই নির্বাচনী বৈতরণী পার করা আদৌ যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026-এ নির্বাচনটা হয়। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওকে, ত্রিদীপবাবু, আপনি শুরুতেই বলছিলেন মতুয়া ভোটারদের কথা, মুসলিম ভোটারদের কথা, যারা ফ্যাক্টর হবে। এখন এই যে অ্যান্টি ইনকামবেসির কেমন দেখছেন, কি মনে হচ্ছে অ্যান্টি ইনকামবেসি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কেমন সেখানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন সেগমেন্টের ভোটগুলো রয়েছে, সেই ভোটগুলোর শিফট হওয়ার কি কোনো প্রবণতা তৈরি হয়েছে? 2011 সালে এই যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, 2016 সালেই তার অ্যান্টি ইনকামবেন্সি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কারণ উনি
ক্ষমতায় আসবার চতুর্থ বছরে বলেছিলেন তার 90% কাজ হয়ে গেছে। আর এবার 26 সালে তিনি তার নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গে আর উন্নয়নের কাজের বাকি নেই। রাজ্যের ভোটাররা যদি সত্যি এই কথাটাকে সত্য বলে ধরে নেন, এই সরকারের পক্ষ থেকে আর উন্নয়ন করা সম্ভব নয়, তাহলে এই সরকারের এই 26-এই চলে যাওয়া উচিত। অথচ এই সরকারটা চলে গিয়েছিল 2016 সালে। তাকে কে ক্ষমতায় ফিরিয়ে এনেছিল? ফিরিয়ে এনেছিল যারা আজকের প্রধান বিরোধী দল, তারা বিজেপি। কারণ বিজেপি এটা সব সময় চেয়েছিল পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী সরকার থাকার বদলে একটা দুর্বল সরকার থাকা বিজেপির পক্ষে অনেক অনেক সহজ। কারণ হাত মোচড়াতে সুবিধা হয়, হাত মোচড়াতে সুবিধা হয়, তাহলে বিরোধিতা কম হয়। যে কারণে যখন হিন্দু মুসলিম এজেন্ডা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ চষে ফেলছেন রাজ্যের বিরোধী দলনেতা থেকে বিজেপির নেতা কর্মীরা, তখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী জগন্নাথের মন্দির করছেন, নিউ টাউনে দুর্গা মণ্ডপ করছেন, অমুক জায়গায় অমুক তিনি কত বড় হিন্দু সেটা বোঝাতে চাইছেন। এমনকি যেদিনকে নির্বাচনের প্রার্থী পদ ঘোষণা করা হয় সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল ভবানীপুর কেন্দ্রে তো শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট, উনি বলেছিলেন আমি কোট করছি, এসব নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, আমার যা করার আমি করে দিয়েছি। আমি দুর্গা পুজোতে আছি, কালী পুজোতে আছি, গুরুদুয়ারায় আছি, আমি এই অমুক অমুক মসজিদে আছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কি মন্দিরে মসজিদে গুরুদুয়ারায় থাকার কথা? না, রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকার কথা রাজ্যের সবকটা স্কুলে, যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, 8,500 স্কুল, প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে, অন্যান্য স্কুলগুলোতে মাস্টার মশাই নেই, ছেলে মেয়েগুলো পড়বার সুযোগ পাচ্ছে না, হাসপাতালগুলোর ততই বচদশা, স্বাস্থ্য, শিক্ষা, কাজ। গত 2011 থেকে 2026 পর্যন্ত রাজ্যে একটি মাত্র শিল্প হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন? হয়নি। স্বাস্থ্য, শিক্ষা, কাজ একটা নির্বাচিত সরকারের কাছে রাজ্যের মানুষের, দেশের মানুষের ন্যূনতম যা চাহিদা, সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ ত্রিদীপবাবু। স্বাস্থ্য, শিক্ষা, কাজ, ত্রিদীপবাবু স্বাস্থ্য, শিক্ষা, কাজের কথা কি কোনো বিরোধী দল তুলছে? সেই বঙ্গ রাজনীতিতে এগুলো কি ইস্যু হচ্ছে? একমাত্র বামপন্থীরা এই প্রশ্ন তুলছে। এই প্রশ্ন তুলছে কংগ্রেসের একটা অংশ, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যেখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে ওই দক্ষিণ ভারতে, মিজোরামে, আসামে, ত্রিপুরায় ফুরনে কাজ করতে যায়। সেই অঞ্চলের কংগ্রেস কর্মীরা বলছেন, অধীর চৌধুরী বলছেন। সমস্যাটা হচ্ছে এই যে কথাগুলো যারা বলছে তাদের কথাগুলো প্রচারে আসছে না। এইটা হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা। কারণ এই রাজ্যের মিডিয়াটাও দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এক হচ্ছে দিদির মিডিয়া, এক হচ্ছে দাদার মিডিয়া। এবারে দিদির মিডিয়ায় দিদি বন্দনা চলছে, দাদার মিডিয়ায় দাদা বন্দনা চলছে, কিন্তু মানুষের বন্দনা করবার যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ এখানে সবচেয়ে বেশি অবহেলিত। ওকে ত্রিদীপবাবু, আমি আসবো আপনার কাছে আরেকবার। চন্দনবাবু, এই যে বাম কংগ্রেস বা আইএসএফ এর মতো দলগুলো কি মানে কেবল ভোট কাটার জন্যই এবারেও নির্বাচনে থাকবে, নাকি তারা কোনো আসনে অপ্রত্যাশিত ফলাফল করার মানে সম্ভাবনা রয়েছে, বা সরকার গড়ার সমীকরণ কি মানে ভেস্তে দিতে পারে? কি মনে করেন? হ্যাঁ, একেবারেই একদম এক কথায় যে আপনি যা বললেন যে সরকার গড়ার যে পরিকল্পনা, যেভাবে নাটক চলছে, এই নাটক ভেস্তে দিতে পারে। কে পারেন? জনগণই পারেন। জনগণ যদি এটা বোঝেন যে আজকে আমাদের যে উৎসব হওয়ার কথা ছিল সেটা নির্দিষ্ট দুইটি রাজনৈতিক দল তাদের ঘরোয়া উৎসবে পরিণত করে ফেলেছে পাবলিক মানি ইউজ করে, জনগণের টাকায়, তাহলে
জনগণ যদি এটা বুঝে ফেলেন তাহলেই এই জিনিস আবার ঘুরে জনগণের উৎসবে পরিণত হতে পারে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে সংবিধানটা মেনে চলতে হবে, এই যে কথাটা, এই কথাটা মানুষ বুঝতে দেরি করছেন বলেই এই দলগুলো অনেক বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। যেমন ধরুন এই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি মন্দিরে আছি, মসজিদে আছি, গির্জায় আছি, ইত্যাদি ইত্যাদি। এই কথাটা বলার কোনো জায়গা কোনো সাংবিধানিক পদে থেকে কারোর নেই। সংবিধান এই জায়গা থেকে ওনাদের মানে কি বলবো মানে বার আছে ওনাদের, ওনারা এটা বলতে পারেন না। কারণ সংবিধানে ধর্মনিরপেক্ষ লেখা আছে। চন্দনবাবু, এই যে নিরপেক্ষ, চন্দনবাবু বিগত রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। চন্দনবাবু 2021 সালে আমরা একটি ন্যারেটিভ শুনেছিলাম, আগে রাম তারপর বাম। এই ন্যারেটিভ কি আজও আছে কি পশ্চিমবঙ্গ নির্বাচনে? না না, এরকম কোন ন্যারেটিভ তো নেই। এগুলো প্রচার, এই প্রচারগুলো করে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, যাতে কোনো অবস্থাতেও বামেরা, এই ত্রিদীপদা যেটা বললেন না যে এই কথাগুলো, মানুষের কথা বলার একটাই দল হয়, সেই দলের নাম হচ্ছে বাম। যারা বামপন্থী হন তারাই মানুষের কথা বলে। তো সেই বামকে সরিয়ে রাখার বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত খাড়া করা হয় মানুষের সামনে। তার একটা অজুহাত ওই সময়ে ছিল ওই আগে রাম পরে বাম, মানে বাম পরেই থাকবে, বাম কখনো সামনে আসবে না, এলেই ভয়ঙ্কর ব্যাপার এই দলগুলো। তন্ময়বাবু, এই যে তৃণমূল ও বিজেপির এই দ্বিমুখী লড়াইয়ে তৃতীয় কোনো বিকল্পের জন্য কি সাধারণ মানুষের মনে আদৌ কোনো জায়গা অবশিষ্ট আছে বলে মনে করেন তন্ময়বাবু? প্রথম কথা, লড়াইটা দ্বিমুখী নয়, এটাতেই আমার এক মিনিট, হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি। দেখুন, আজকে বামেদের যে অবস্থান সেটাকে মানে একদম অতীব কি বলবো, সেটাকে মেলাইন করার জন্য যে দ্বিমুখী লড়াইয়ের কথা আপনি বলছেন, আজকে দ্বিমুখী লড়াই না, এটা হচ্ছে বঙ্গে কনসেপ্ট যেটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে বিজেমূল সরকার, বুঝলেন, একের সাথে নিজের লড়াই। তো এই লড়াইটা খুব সাংঘাতিক, যেটা রাজনৈতিক পরিবেশে, রাজনৈতিক পরিমণ্ডলে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে যাচ্ছে। তাহলে যে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছে, সে আরএসএস এর যে ঘোষিত নীতি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বিজেপির এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, এই সমস্তটাই জগা খিচুড়ি। এই পুরো ব্যাপারটাকে নিয়ে কখনোই দ্বিমুখী লড়াই বলা যেতে পারে না। বাদ বাকি রইল যে অবস্থানের কথা শাসক দল বলছেন, সেই অবস্থানের দিকগুলো আগে থেকে ত্রিদীপ বাবু এবং আমাদের আইনজীবী চন্দন বাবু আরেকজন বলেছেন, এখানে বিস্তারিত বলার কোনো জায়গা নেই। কিন্তু একটা কথা যেটা মুখ্য না কথা বললেই হয়, গণতন্ত্রের যে অবস্থান সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বিঘ্নিত হচ্ছে। আগামী দিনে যদি 2026 নির্বাচন 23 এবং 29 তারিখ গণতান্ত্রিক পদ্ধতিতে না হয়, সেটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাংঘাতিক বড় রকমের থ্রেট হতে পারে। এটুকুই বলবো। ওকে, অঞ্জনবাবু, এই যে ভোটারদের একাংশ, যেটা তিনজনই বললেন, চন্দনবাবু বললেন, ত্রিদীপবাবু বললেন এবং তন্ময়বাবু বললেন, যে ভোটারদের একাংশ যদি বিকল্প শক্তির দিকে ঝুঁকে পড়েন, তবে সেই সমর্থন কি দীর্ঘমেয়াদী একটি মানে স্থায়ী রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে, নাকি তা কেবল সাময়িক একটা প্রতিবাদী ভোট হিসেবেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করেন? না না, একদম রাখে, একদম রাখে, সেই অবস্থা তৈরি করতে দিচ্ছে। অঞ্জনবাবু, হ্যাঁ, পশ্চিমবঙ্গে যা হয়ে গেছে, দুটো মেরু, মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার উপরে, আর বিজেপি সরকার বলতে যাচ্ছে এই ভাতাটাকে দ্বিগুণ করার দিকে। যেমন এরা বলছে লক্ষ্মী ভান্ডার, ওরা বলছে অন্নপূর্ণা ভান্ডার। আর বাদ বাকি সিপিএম বলেন, কংগ্রেস বলেন, বা আইএসএফ যারা আছে, তারা কিন্তু নির্বাচনে ভোট কাটাকাটির দিকে এই দুটো দলের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে, কিন্তু কোনো ফ্যাক্টর হবে না। কারণ এরা কিন্তু সরকার গঠন করার দিকে থাকবে না। যদি দেখা যায় আইএসএফ আর কংগ্রেস বা সিপিএম ভোট থেকে 5% ভোট কাটতে পারে, তাহলে কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সরকারের টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। না, এই যে গত নির্বাচনে অঞ্জনবাবু, এই যে গত নির্বাচনে 57টি আসনের মানে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, মানে সেখানে প্রায় 4-5 হাজার ভোটের কম ছিল সবগুলোই। এখন অনেকেই বলছে এই আসনগুলোই এবার জয় পরাজয়ের মুকুট নির্ধারণ করবে, কি মনে করেন আপনি? বলছেন অবশ্যই অবশ্যই আমরা দেখেছি 100 ভোটেও লিড ছিল এবং 5,000-এর মধ্যে ছিল 79টা 5,000-এর মধ্যে কোথাও আপনার 600 ভোট ছিল, 200 ভোট ছিল, এরকমও ছিল। সুতরাং এইখান থেকে কিন্তু বাতিল হয়েছে কিন্তু অনেক, 20,000, 16,000, 18,000। এই ভোটটা কাদের গেল এটা তো বলতে পারছে না। আর এখন বাম কংগ্রেস এদের যে জোটটা ছিল সেই জোটটা কিন্তু এখন ভেঙে গিয়েছে। আর এখন মানে এটা জনগণ বুঝে গিয়েছে বামকে সম্পূর্ণভাবে ভোট দিয়ে, অর্থাৎ বামেরা যদি আবার ফিরে যায়, রামকৃষ্ণ যদি বামেরা ফিরে যায়, তাহলে কিন্তু বামেরা কিন্তু এখনো কিন্তু সেই অবস্থায় নেই। সুতরাং সেই ভোটটা যদি আপনার বিজেপি আনতে পারে বা তাদের ভোটটা যদি তারা বহাল রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু মানে পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তন আসা অবশ্যই। আমি ত্রিদীপ বাবুর কাছে যাবো এই গুরুত্বপূর্ণ বিষয়টাতে। ত্রিদীপ বাবু, আপনি কি মনে করেন বামেদের যা অবস্থান বা বামেদের এই মুহূর্তে যা অবস্থান দেখা যাচ্ছে 2011 কিংবা 2021-এর তুলনায় আমরা যদি দেখি, তাহলে কি শুধু ভোট কাটার জন্যই বামেরা থাকবে ময়দানে, নাকি বামেরা একটা ফ্যাক্টর হতে পারে? মোহাম্মদ সেলিম গতকাল একটা ইন্টারভিউতে বলেছেন আমরা শূন্য কিন্তু লড়াইয়ে চ্যাম্পিয়ন। গোটা রাজ্যে গত 5 বছর যে রাজনৈতিক দলটা লড়াই করেছে তারাই বামপন্থীরাই, আর কেউ লড়াই করেনি। সবাই ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করেছে। বিজেপি যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বিজেপি নিজের স্বপ্ন নিজেই ভেঙে দিয়েছে যখন ঘোষণা করেছে যে মুসলিমদের ভোট আমরা চাই না। রাজ্যে মুসলিম প্রধান যে বিধানসভাগুলি আছে তার সংখ্যা 70 থেকে 80টা। মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন তৈরি করে একসময় শাসক দল এবং বিরোধী দল ভাগ করে নিয়েছিলেন, তা সেই মতুয়া প্রভাবিত আসনের সংখ্যা 12 থেকে 14টা। তাহলে এখানে হলো 94টা, বাকি থাকছে 200টা আসন। এই 200টা বিধানসভা ক্ষেত্রের মধ্যে অন্তত 25% বিধানসভা এমন আছে যেখানে ভয়ঙ্কর ভাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মেদিনীপুর, হুগলি, বিভিন্ন জায়গায় এসআইআর এর খুব বাজে প্রভাব পড়েছে। সুতরাং এই 25% আসনও যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে বিজেপি 148টা আসন পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কিন্তু তাও জুটবে না, যেটা অভিষেক বারবার করে বলছে। ওকে, তাহলে তৃণমূল কি জিতে আসবে? মুসলিমদের মধ্যে 70-80 খানা যে সিট আছে আমি বলছিলাম, এই আসনে এই যে মুসলিম প্রীতি দেখাতে গিয়ে যে সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তারা ভয়ঙ্কর ভয় পাচ্ছেন যে হিন্দু মুসলিম দাঙ্গাটা যদি লেগে যায়। 1, 2, সে ওবিসি 1 চাকরিটা যদি ওই 26,000 চাকরি বা 33,000 চাকরির মতো বাদ হয়ে যায়, তখন কি হবে? তারা এই ভয়টা পাচ্ছেন। সুতরাং মুসলিম সম্প্রদায়ও, গরিব খেটে খাওয়া মেহনতি মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু ভালো মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে নেই। এবং আইএসএফ সহ ওপাশে হুমায়ুন, মুর্শিদাবাদে হুমায়ুন যে বাধা সৃষ্টি করেছে, সেক্ষেত্রে মুসলিম ভোটের একটা বড় অংশ কিন্তু মমতার আঁচল থেকে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই 70-80টা সিট জিতে নবান্নে 14 তলায় গিয়ে বসবেন, এমন ভরসা তিনিও করছেন। তাহলে কি ত্রিদীপ বাবু আপনি মতুয়া ভোট ভাগাভাগির ফলে ত্রিদীপ বাবু, তাহলে কি আমরা হাং অ্যাসেম্বলি দেখছি পশ্চিমবঙ্গে এবার? আপনার কথা অনুযায়ী তো হাং অ্যাসেম্বলি দেখছি। হাং অ্যাসেম্বলি হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, কারণ আমি জ্যোতিষী নই। আমি বিশ্বাস রাখি রাজ্যের মানুষের। আপনি যেভাবে অঙ্ক করলেন 148-এ বিজেপি যাচ্ছে না, তৃণমূল 70-80-তেও যাচ্ছে না, তাহলে তো হাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সম্ভব না তো,
একটা, আরে বাবা একটা দৌড় 294 দৌড়ে আমি যদি 80 খানাকে বাদ দিয়ে দৌড়ই, তাহলে কি আমি 148-এ পৌঁছতে পারবো নাকি? ওকে, পৌঁছতে পারবো। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। ত্রিদীপ বাবু, একটা শেষ প্রশ্ন সবার কাছে, শুধু ফিগারে উত্তর চাইবো, ছোট্ট করে উত্তর চাইবো। তাহলে আপনি বলছেন নবান্নে, ত্রিদীপ বাবুর উত্তর পেয়ে গেছি। ত্রিদীপ বাবু এই মুহূর্তে বলছেন যে জ্যোতিষী না, হাং হবে কিনা বলতে পারছেন না। ওকে, চন্দন বাবু, আপনার কি মনে হয় মসনদে কে বসছে এবার, কি দেখছেন? আপনার প্রেডিকশন করেছিলাম এরকম। হ্যাঁ, আমি এরকম একবার প্রেডিক্ট করেছিলাম বটে যে হাং হতে পারে, এবং আমার এখনো মনে হয় সেই দিকেই যাবে। বলুন, বামপন্থীদের কটা আসন দিচ্ছেন আপনি এই হাং পার্লামেন্ট? সংখ্যাটা আমি এখনো বলছি না, আচ্ছা, তাও এটুকুই বলতে পারি, একটা কনসিডারেবল জায়গায় পৌঁছে যাবে। ওকে, হাং হচ্ছে। তন্ময় বাবু, আপনার কি মনে হয়, আপনার প্রেডিকশন কি বলছে? নবান্নে কে যাচ্ছে এবার? রং পাল্টাবে নবান্নের? দেখুন, রং পাল্টাবে কিনা জানি না, তবে একটা কথা বলতে পারি, এবারের নির্বাচন কিন্তু বেশ কঠিন। মানে আজকে যদি বিজেপি ভাবে আমরা হিন্দু ছাত্রে মেহে বলে পশ্চিমবঙ্গের মস্তদে এলাম, তেমনটাও নয়। আজকে তৃণমূল যদি ভাবে যতই করো হামলা এবার জিতবে বাংলা, তেমনটিও নয়। আমি বারবার করে একটা কথাই বলছি, বাম, কংগ্রেস এবং আইএসএফ ইজ দ্য ফ্যাক্টর। এদের ফ্যাক্টরটাকে মাথায় রেখে ভাবতে হবে কারা আসবে। কিন্তু আমি এখানে সহমত প্রকাশ করছি একটাই, এবং মানুষের প্রতি আস্থা রাখছি। আমি কিন্তু প্রথম থেকেই চন্দন বাবুর সাথে কথা বলছিলাম বিষয়গুলো নিয়ে। আমি চন্দন বাবুর সাথে এবং ত্রিদীপ বাবুর সাথে অনেকটাই একমত, ত্রিশঙ্কু হলেও হতে পারে, এটুকুই বল। ওকে, ত্রিশঙ্কু আপনি বলছেন, হাং পার্লামেন্ট। বাকি রইলেন অঞ্জন বাবু। অঞ্জন বাবু, আপনার প্রেডিকশন কি বলছে? দেখুন, এখন যে পরিস্থিতি রয়েছে বর্তমানে, আজকে পর্যন্ত যেভাবে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা কিন্তু মানে নেই বললেই চলে। সেক্ষেত্রে এক আধটা আসন কম পেলেও বিজেপি আসার সম্ভাবনাটাই বেশি এবার 2026-এ। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে বাধ্য হয়েছে 2026-এ আমি 226টা আসন নিয়ে আসবো। মানে পায়ের তলায় কতটা মাটি সরে গেলে এরকম ধরনের কথা বলতে পারে। উনি বুঝতে পেরেছেন আর উনার পক্ষে পশ্চিমবঙ্গে গদিটা ধরে রাখা সম্ভব না। ওকে, সময় ফুরিয়ে গেছে। ত্রিদীপ বাবু কিছু বলছেন, ছোট্ট করে ত্রিদীপ বাবু। আমি জাস্ট এক লাইনে একটা কথা বলবো। শাসক দলের এরকম আর্তনাদ এর আগে কখনো শোনা যায়নি পশ্চিমবঙ্গে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, রাজ্যের মানুষের বিরুদ্ধে। একই রকম ভাবে বিজেপি নেতৃত্বের মধ্যেই এত ঝগড়া এর আগে কখনো দেখা যায়নি। রাজ্য সভাপতিকে হেকেল হতে হচ্ছে কেন একটা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ডক্টরকে বলে বালিগঞ্জের সিট অমুক জায়গার সিট ছেড়ে দিতে হচ্ছে। এই ঘটনাগুলো চোখের সামনে পরিষ্কার। আর তার পাশাপাশি বাম কংগ্রেসের যে উজ্জ্বল ছেলে মেয়েগুলো হই হই করে দৌড়চ্ছে, রাজ্যের মানুষ কি এত উপরা হয়ে গেছে? তারা কি একবারও তাকিয়ে দেখবে না সেই কচি মুখগুলোর দিকে, যাদের দু চোখের স্বপ্ন আছে? বাংলার মানুষ কার দিকে তাকাবে? স্বপ্ন, পশ্চিমবঙ্গটাকে নতুন করে দাঁড় করানোর স্বপ্ন। বাংলার মানুষ কার দিকে দেখবে তা অবশ্যই ফলাফল যখন ঘোষণা হবে তখন আমরা অবশ্যই দেখব। তবে আপনারা যা আজ আলোকপাত করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চারজনকেই ধন্যবাদ। ত্রিদীপ বাবু, আপনাকে ধন্যবাদ। তন্ময় বাবু, আপনাকে ধন্যবাদ। অঞ্জন বাবু এবং চন্দন বাবু, আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখা এবং ভয়মুক্ত পরিবেশে ভোট করানোই এখন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। যদি ভোটার তালিকার এই ধোঁয়াশা দূর না হয়, তবে মানে জনগণের রায় যাই হোক না কেন, তা নৈতিকভাবে প্রশ্নের মুখে পড়ার ঝুঁকি থেকেই যাবে। বাংলার মানুষ কি উন্নয়ন বেছে নেবে, নাকি ধর্ম ও আতঙ্কের মেরুকরণের দিশাহারা হবে? আর তা উত্তর অবশ্যই পাওয়া যাবে, সময় বলবে, যখন ভোট হবে এবং নির্বাচনের ফল বেরোবে তখনই। বাংলার নির্বাচনের সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা দেশ দুনিয়ার নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।